মুহূর্তের মধ্যেই ভদ্রমহিলাটিকে ভীষণ রাগী বলে আখ্যায়িত করে ফেলল নম্রতা। পর মুহূর্তে নম্রতার ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে মিষ্টি করে হাসলেন ভদ্রমহিলা। নম্রতার ডান গালে আলতো হাত ছুঁয়ে বললেন, তুমি তবে শ্যামলতা? নম্রতা মাথা নাড়ল। ভদ্রমহিলা হেসে বললেন, কিন্তু এই মোমের মতো মেয়েটিকে তো শ্যামলতা নামে মানাচ্ছে না মা। এই মিষ্টি মেয়েটির নাম হওয়া উচিত ছিল শুভ্রলতা। আমি তোমাকে শুভ্রলতা বলে ডাকলে কি তুমি রাগ করবে মা? ভদ্রমহিলা অসম্ভব সুন্দর কণ্ঠস্বরে মস্তিষ্কে শীতল হওয়া বয়ে গেল যেন। নম্রতা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে মৃদু হাসল। হঠাৎ করে উপলব্ধি করলে এই ভদ্রমহিলাকে তার খুব পছন্দ হয়েছে। ভীষণ তৃপ্তি দিচ্ছে তার কথা বলার ভঙ্গিমা। নম্রতাকে চুপ থাকতে দেখে আবারও কথা বললেন ভদ্রমহিলা, তুমি নিশ্চয়ই আমি চিনতে পারছো না। আমি হলাম নিষ্প্রভের মা। ভদ্রমহিলার মুখের কথা কেড়ে নিয়ে পেছন থেকে বলে উঠল নিদ্রা। আর আমি হলাম নিদ্রা। নিষ্প্রভ ভাইয়ার ছোট হলেও তোমার থেকে 1 বছরের বড়। সুতরাং বিয়ের পর আমি তোমাকে ভাবি বলে ডাকবো না, নাম ধরে ডাকবো। আমি তোমাকে নাম ধরে ডাকলে কি তুমি রাগ করবে? ছোড়াছুড়ি? নম্রতা যেন হোঁচট খেলো এবার। ছোড়াছুরি? আবারও ছোড়াছুরি? এত সুন্দর একটা মেয়ে বারবার এমন কুৎসিত নামে কেন ডাকছে তাকে? ভাই ডাকে নিমপাতা, মা ডাকে শুভ্রলতা। পাতা লতা শেষ করে ফুল পাখিও তো ডাকতে পারতো নিদ্রা। নম্রতা একটুও রাগ করতো না, কিন্তু হুট করে ছোড়াছুড়িতে চলে যাওয়ার লজিকটা কিছুতেই ধরতে পারছে না নম্রতা। নম্রতা অসহায় চোখে তাকালো। আরফানের মা নম্রতার ডান হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি নাকি রাগ করে কথাটা বলছো না? বেশ করেছো। এই বদমাশের সাথে কথা বলা উচিত না। আজ ওর রাতের খাবার বন্ধ। ওর রিপ্লেসমেন্টে খাবার টেবিলের দায়িত্ব হবে তোমার। কি যাবে না? নম্রতা বিস্ময় নিয়ে আরফানের দিকে তাকালো। আরফান মৃদু হাসলো, চোখের ইশারায় আশ্বস্ত করলো। নম্রতা বিস্ময় ভাব নিয়ে ভদ্রমহিলার দিকে তাকালো, ঘোর লাগা কণ্ঠে বলল, রাতে বাইরে থাকাটা বাবা মা অ্যালাউ করেন আন্টি। ভদ্রমহিলা কিছু একটা ভেবে বললেন, কোনো সমস্যা না থাকলে তুমি কি তোমার বাবার নাম্বারটা দিবে মা? আমি তোমাদের সপরিবারে নিমন্ত্রণ দিতে চাই। এই মিষ্টি মেয়ের বাবা মার সাথে পরিচয়টা না হলেই নয়। নিষ্প্রভ বলছিল তোমরাও নাকি ধানমন্ডিতেই থাকো। রোড নাম্বার আলাদা হলেও এলাকা কিন্তু একই। সেই হিসেবে আমরা সবাই প্রতিবেশী হয়ে গেলাম না? নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না। মুগ্ধ চোখে চেয়ে রইল ভদ্রমহিলার মুখে। কাউকে এত দ্রুত বুঝি আপন করে নেওয়া যায়? কণ্ঠস্বরের স্বাভাবিক পেটে বাক্যগুলিতে বুঝি এতটা মায়া ঢালা যায়? ভার্সিটি থেকে ফিরে রান্না বসিয়েছে নীরা। সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার তৈরি করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে খেয়ালই ছিল না তার। টেবিলে খাবার সাজিয়ে গুছিয়ে সিঙ্কে হাঁড়ি পাতিল পরিষ্কার করছিল নীরা। খোপা ছেড়ে বেরিয়ে আসা এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে। চেহারায় ক্লান্তি, নাকে মুখে তৈলাক্ত ঘামের আভা। এমন সময় পাশে এসে দাঁড়ালেন জাহানারা। অন্তুর খাবারটা আলাদা করে ঢেকে রাখতে রাখতে তীক্ষ্ণ চোখে তাকালেন। শাশুড়ির দৃষ্টিকে খেয়াল করে ভেজা হাতের পিঠ দিয়ে চুল ঠিক করে ওড়নাটার আঁচল টানলো নীরা। আমতা আমতা করে বলল, কিছু বলবেন মা? জাহানারা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। নীরার প্রতি আজকাল একটু আধটু সন্তুষ্ট সে। সেদিন নীরার করা সকল অভিযোগের পর বাইরে রাত কাটানো বন্ধ হয়েছে অন্তুর। সারাদিন যেখানেই থাকুক না কেন রাত 12টার আগে ঠিকঠাক বাড়ি ফিরছে সে। রাতের খাবারটা নিয়ম করে বাড়িতেই খাচ্ছে। ছেলের এতটুকু নিয়ম মাফিক জীবন দেখেই একটুকরো স্বস্তি পেয়েছে জাহানারা। ছেলের বইয়ের প্রতি প্রকাশ্য তিক্ততা খানিকটা কমে এসেছে। জাহানারা কৃত্রিম রাগ নিয়ে বলল, সবসময় এমন সালোয়ার কামিজ পরে থাকো কেন? এটা তোমার বাপের বাড়ি না। বাড়ির বউদের রং বেরঙের শাড়িতেই ভালো মানায়। অন্তু বাসায় থাকলে এসব সালোয়ার কামিজ রেখে শাড়ি পরে থাকবে, ওর সামনে শাড়ি পরে ঘুরঘুর করবে। দাদি নানিরা বলতো, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ট্যাস ট্যাস। এখন তো উঠতে দিলে অন্য পাখির খাঁচায় যেতে কতক্ষণ। নিজের সংসার ধরে রাখতে হলে এমন থম মেরে বসে থাকলে চলবে না। সময় থাকতে লাগাম ধরো। প্রেমের বিয়ে বলে গা ভর্তি তেল নিয়ে বসে থাকলে চলবে না। পুরুষ মানুষের মন আর গাছের পাকা আম কোনোটাই বিশ্বাস নেই বউ। কখন কোথায় ঝরে পড়বে তারা
নিজেরাই জানে না। কথাগুলো বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল জাহানারা। নীরা সাবান মাখা হাতে থম মেরে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মা কি কোনোভাবে তার আর অন্তর ব্যাপারটা আঁচ করতে পেরেছেন? সত্যি কি এবার লাগাম ধরা উচিত নীরার? অন্তর পক্ষে কি সত্যি অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়া সম্ভব? বুকের ভেতর থেকে বিরক্ত এক সত্তা ধমকে উঠে বলল, কেন সম্ভব নয়? অন্তুকে দেখেছিস কখনো মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে? বিয়ের পর একবারও অন্য দৃষ্টিতে তাকিয়েছে সে? তাকায়নি। তবে নীরা অন্যমনস্ক ভঙ্গিতে কাজে হাত দিল। সত্যি যদি এমন কিছু হয় তবে কিভাবে এর লাগাম টানবে নীরা? কি করবে সে? গভীর রাত, আকাশ ভর্তি তারার মেলা। হালকা ঝিরঝিরে বাতাসে উঠছে পাতলা ওড়না, কপালে পড়ে থাকা ছোট চুল। সামনের রাস্তা থেকে ভেসে আসছে যানবাহনের মৃদু হর্ন। ছাদের এক কোনায় থাকা দোলনায় বসে আছে নম্রতা। ডান হাতে ধোয়া ওঠা কফি কাপ, বাম হাতে কানে ধরে থাকা ফোন। আপনি এখন কোথায় আছেন, কি করছেন? ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর দিল আরফান। আমি হসপিটালে আছি, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড ঘোরাফেরা করছি। আই এম অন ডিউটি ম্যাডাম, ডাউন আছি। এত রাতেও ডিউটি? ঘুম টুম নেই আপনার? আরফান হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কারোর সাথে কয়েকটা কথা বলে বিদায় নিয়ে বলল, ঘুম তো আপনার কাছে। ফাজলামি করবেন না, আমি সিরিয়াস। এই মুহূর্তে ডক্টর ওয়াইফদের জন্য প্রচন্ড মায়া হচ্ছে আমার। বেচারিদের নিশ্চয়ই রাতে একা একা ঘুমাতে হয়। মাঝরাতে ভয় পেলে কাঁথা দিয়ে মুখ চেপে মটকা পেরে শুয়ে থাকতে হয়। সাংঘাতিক না, এসব ডক্টর ফক্টরকে বিয়ে করা যাবে না, প্ল্যান ক্যান্সেল। আরফান নিঃশব্দে হাসলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে হাতের কাজ শেষ করলো। তারপর মৃদু কণ্ঠে বলল, আপনি এখনো ঘুমাননি কেন? অলমোস্ট 1টা বাজে। এত রাতে কি করছেন? ছাদে বসে কফি খাচ্ছি আর আকাশ দেখছি। আজকের আকাশটা অনেক সুন্দর ডক্টর। ছাদে? অনেক বছর আগে কেউ একজন আমায় বলেছিল সে একা একা ছাদে যেতে ভয় পায়, তাই বরের জন্য অপেক্ষা করছে। সাহসী বর তাকে ছাদে নিয়ে গিয়ে জ্যোৎস্না বিলাসে সঙ্গ দিবে। তো তার কি বর জুটে গিয়েছে আজকাল? বর না জুটলেও সাহসে ঠিকই জুটে গিয়েছে তার। অনেক বছর আগের বাচ্চা মেয়ে এখন বিশাল বড়, ভূতে টুতে ভয় পায় না। তাই নাকি? তাহলে তো মায়ের গল্পটা আপনাকে বলাই যায়। মা বলতো আমাদের আশেপাশে নাকি সবসময় জিনপরীরা ঘোরাঘুরি করে, একসাথে পাশাপাশি বসেও থাকে। আপনার পাশেও নিশ্চয়ই আছে। ফাঁকা ছাদে আপনি আর অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ কিছু জিন, ব্যাপারটা দারুণ না? নম্রতা ভয়ে ভয়ে পাশে তাকালো। অদ্ভুত একটা ভয়ে কেঁপে উঠলো তার বুক। কৃত্রিম রাগ নিয়ে বলল, দেখুন, একদম উল্টাপাল্টা গল্প ফাঁদবেন না। ডিউটিরত অবস্থায় ফোনে কথা বলছেন, তারপরে উল্টাপাল্টা গল্প বানিয়ে মাসুম যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। আপনার নামে তো মামলা করা উচিত ডক্টর। পূর্ব পাশে উকি দিচ্ছে সূর্য। আকাশটা লালাভ রঙে ঢাকা। জানালার পাশ ঘেঁষে বসে থাকা নম্রতার মনটা ভীষণ খারাপ। শেষ রাতের দিকে অনেকটা সময় নিয়ে ফোন আলাপ হয়েছে আরফান নম্রতার। মন খারাপের শুরুটা সেখান থেকে। কথায় কথায় আরফানের পরিবার নিয়ে কথা তুলেছিল নম্রতা। সেই কথার পরিপ্রেক্ষিতে নিজের ভাইকে নিয়ে গল্প করছিল আরফান। পরিবারের মধ্যে সব থেকে স্মার্ট দেখতে ছেলে ছিল নেহাল। হৃষ্টপুষ্ট বিশাল শরীর, সর্বদা হাসি খুশি আর দুর্দান্ত বুদ্ধিমান। পরিবারের প্রত্যেকটা মানুষকে বটগাছের মতো আগলে রাখাই ছিল তার স্বভাব। আরফান নিদ্রার কাছে সকল সমস্যার একমাত্র সমাধান ছিল ভাই। চমৎকার গান করত নেহাল। তার ব্যবহৃত গিটারটি এখনো খুব প্রিয় স্নিগ্ধার। স্নিগ্ধা নামক মেয়েটিকে প্রচন্ড ভালোবাসত নেহাল। ভার্সিটি থেকে বেস্ট জুটির খেতাব পেয়ে আসা জুটিটার এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়েছিল, কিন্তু বিয়েটা হয়ে উঠল না। স্বপ্নের সংসার সাজানো হলো না। তার আগে আকস্মিক ঝড়ে ওলটপালট হলো সব। এতটুকু শুনে ফুপিয়ে কেঁদে উঠেছিল নম্রতা। আরফান চুপচাপ। কিছুক্ষণ কান্না শুনে ফোন কেটেছে। গত 2 ঘন্টা যাবৎ অযথায় কেঁদে কেটে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছা করছিল নম্রতার। নেহালের জন্য প্রচন্ড খারাপ লাগছিল। নম্রতার মতো নেহালেরও নিশ্চয়ই অনেক অনেক স্বপ্ন ছিল, অনেক সুখ পাওয়া বাকি ছিল। এমন হাসি খুশি দুর্দান্ত একজন মানুষকে কেন মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? যে মানুষটি এতগুলো মানুষের হাসি আর ভরসার কারণ ছিল, সেই মানুষটিকে কেন হারিয়ে যেতে হলো? তাছাড়া স্নিগ্ধা নামক মেয়েটি বা কিভাবে সামলালো? নম্রতা পারত? কথাগুলো ভাবতেই দুনিয়া ভেঙে কান্না আসে নম্রতা। নেহালের জায়গায় আরফানের কথা চিন্তা করলে ভয়ে গলা শুকিয়ে আসে তার। জানালার গ্রিলে মাথা ঢেকিয়ে সিঁদুর রঙা আকাশ দেখে নম্রতা।
ধীরে ধীরে ফুটে ওঠা প্রত্যুষ দেখতে দেখতেই জন্ম মৃত্যু নিয়ে ভাবে নম্রতা। হঠাৎ মৃত্যুর কথা মনে পড়তেই কেঁপে ওঠে রুম। বেশ কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করে কাপা হাতে আরফানকে ফোন লাগায়। প্রথমবারের চেষ্টায় ফোন উঠায় আরফান। হাসি হাসি কণ্ঠে বলে, সুপ্রভাত মিস নিম পাতা, কান্না থেমেছে? নম্রতা উত্তর দিল না। বেশ কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে বলল, স্নিগ্ধ আপু এখন কোথায়? নম্রতার প্রশ্নে কিছুটা মিইয়ে গেল আরফান। বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এই টপিক আপাতত থাকুক নম্রতা। বাই এনি চান্স আপনি কি এখনো কান্নাকাটি করছেন? নম্রতা উত্তর দিল না। হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ডিউটি এখনো শেষ হয়নি? শেষ হয়েছে, আমি এখন রাস্তায় বাড়ি ফিরছি। এতটুকু বলে থামলো আরফান। বেশ কিছুক্ষণ নীরব থেকে হঠাৎই বলল, এই মুহূর্তে আপনার যে অনুভূতিটা হচ্ছে, ঠিক এমন অনুভূতি বেশ কিছুদিন আগে আমারও হয়েছিল নম্রতা। পার্থক্য হলো আমি আপনার মতো কেঁদে কেটে বুক ভাসাতে পারিনি। কথাটা বলে হালকা হাসলো আরফান। কৌতুক করে বলল, হারিয়ে ফেলার ভয়ে যে মেয়েটা কেঁদে কেটে নাজেহাল, এই দুর্বল হৃদয়ের মেয়ে হারিয়ে ফেলে কি করে এতটা স্বাভাবিক থাকলো এতটা বছর? খুব গুরুত্বপূর্ণ কথা মনে হয়েছে এমন একটা ভাব নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল আরফান। ও হ্যাঁ, লঞ্চে খুব ওয়েয়ার্ড বিহেভ করছিল সেদিন। অদ্ভুত সব পাগলামো, সেসব পাগলামোই অধমের জন্য ছিল। শেষ কথাটা আরফানের কণ্ঠে যেন বিস্ময় খেলো। নম্রতা অভিমানী কণ্ঠে বলল, শুরু থেকে শেষ গল্পটিতে আপনি কালপিট একা। প্রথমে না বলে হাওয়া হলেন, তারপর হুট করে উদয় হয়ে আমার ডায়েরি, আমার চিঠিগুলো জলে ফেলে দিলেন। সেদিন যে আপনি খুন হয়ে যাননি, সেই তো আপনার ভাগ্য। নম্রতার কথায় হতভম্ব হয়ে গেল আরফান। বিব্রত কণ্ঠে বলল, ডায়েরিতে আপনার চিঠি ছিল সে তো আমি জানতাম না নম্রতা, আর ইচ্ছে করেও ফেলিনি। আপনি তো আমার ল্যাপটপটাই ফেলে দিলেন, তবুও ইচ্ছাপূর্বক। দোষ আমার একার নয়, আপনিও দোষী। আমার গল্পে কালপ্রিট আগাগোড়া কিন্তু আপনি। এত ঝামেলার মাঝে চিঠি লিখলাম, চিঠি পাঠানোর ব্যবস্থা করলাম, অথচ আপনি খুঁজেই পেলেন না। আমাকে চারটা বছর তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রাখলেন, তারপর হুট করে উদয় হয়ে জীবনটা থামা থামা করে ছেড়ে দিলেন। আমি আপনার জীবন তামাতামা করে ফেলেছি? আরফান নিঃসংকোচে বলে, তা করেছেন। প্রচন্ড বিরক্ত ছিলাম আমি আপনার উপর। এমনিতেই প্রেয়সী হারিয়ে দেবদাস, তার উপর আপনার কার্যকলাপগুলো অসহ্য লাগছিল। আপনি সেই প্রেয়সী, এটা জানলে অবশ্য বিরক্ত হতাম না, বরং এনজয় করতাম। কিন্তু তখন আমি আপনাকে কল্পনাতেও ভাবতে পারিনি। আমার জন্য সার্টেন শক ছিলেন আপনি। আমি তো নিশাদ ভাইকে সন্দেহ করেছিলাম। তখন আমার ভাবনা ছিল আপনি আর সে। ইয়াক। আরফান হতভম্ব কণ্ঠে বলে, ইয়াক, এমনটা কেন? নম্রতা খিলখিল করে হেসে উঠে বলল, সরি টু সে, তখন আপনাকে ইয়াকি লাগতো আমার। একদম বিশ্রী। নাদিম তো আপনার বিশেষ একটা নামও দিয়েছিল। ওর নাম অনুযায়ী বন্ধু মহলের সবাই আপনাকে ধাক্কা আফরান বলে সম্বোধন করত। এখন অবশ্য বলে না। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে হতবিহ্বল কণ্ঠে চেঁচিয়ে উঠল আরফান। হোয়াট? নম্রতা আবারও খিলখিল করে হেসে উঠল। সকাল 8টা। চোখে চশমা ছাড়িয়ে খাবার টেবিলে এলো ছোঁয়া। চোখ দুটো হালকা ফুলে থাকলেও মনটা বেশ ফুরফুরে তার। কাল সারা রাত জেগে থেকে সূর্য ওঠার পর ঘুমাতে গিয়েছে ছোঁয়া। ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছে। 3 দিন যাবৎ শেষ করতে না পারা বইটার ইতিও টেনেছে। ছোঁয়াকে চেয়ার টেনে বসতে দেখে প্লেটে খাবার তুলে দিলেন সিথি হক। প্লেট ভর্তি পোলাও মাংস দেখে ভ্রু কুচকালো ছোঁয়া। সিথি হক গম্ভীর কণ্ঠে বললেন, বিয়ের কিছুদিন তোমার খাওয়া দাওয়া নিয়ে কোনো রেস্ট্রিকশন থাকবে না মামনি। তুমি ব্রেডের জায়গায় পোলাও মাংস খেতে পারো। ছোঁয়া বিরক্ত চোখে তাকালো। ছোট থেকে ব্রেকফাস্টে ব্রেড ফ্রুটস খেয়ে অভ্যস্ত ছোঁয়া। সকালে ভারী খাবার মানে আস্ত ঝামেলা। ছোঁয়া বুঝতে পারে নাই হুট করে খাবারের মেনু চেঞ্জ করার মানে কি। এটা কোন ধরনের স্বাধীনতা? মাম্মা কি স্বাধীনতার সংজ্ঞা জানে না? ছোঁয়ার ভাবনার মাঝে আবারও কথা বললেন সিথি হক। সাইমা, তোমার বড় খালাবানি প্রায় সব ধরনের কাগজপত্র রেডি করে ফেলেছি। বিয়ের 1 মাসের মাঝেই অস্ট্রেলিয়াতে শিফট হতে পারবে তুমি। আর স্কলারশিপের ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে তোমার বাবা। বাদ বাকি স্যান্ড তো আছেই, ওখানে গিয়ে পড়াশোনা একদম ঢিলেমি করবে না মামনি। তোমার লো ক্লাস ফ্রেন্ডরা বাইরের দেশে গিয়ে পড়াশোনা করছে,
আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে? প্রুভ ইউর সেলফ মামনি, ইউ হ্যাভ ডু বি বেস্ট। ছোঁয়া উত্তর দিল না। মাম্মার কথা তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানো বলেও মনে হলো না। মনে মনে বিয়ে নামক বিষয়টা নিয়ে ভাবছে ছোঁয়া। আর যাই হোক, বিয়ের মাধ্যমে এই একঘেয়ে জীবন থেকে তো ছাড়া পাবে ছোঁয়া। কারো কথা অনুযায়ী নয়, নিজের বিবেচনা দিয়ে একটু হাত পা ছড়িয়ে শুবে। তার গায়ে কাঁথা থাকবে, নিজের পছন্দের জামা, নিজের পছন্দের খাবার ভরে থাকবে খাবার টেবিলে। বন্ধুদের সাথে ইচ্ছে মতো সময় কাটাবে। কথাগুলো ভাবতেই বুকের ভেতর অদ্ভুত এক আনন্দ হয় ছোঁয়ার। পর মুহূর্তে বিভ্রান্তিকর এক প্রশ্ন বলের মতো চাপ খেলতে থাকে তার মস্তিষ্কে। আদৌ কি নিজের কোনো পছন্দ গড়ে উঠেছে ছোঁয়ার? শক্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তার? বিয়ের পর বন্ধুগুলোকে আগের মতো করে আদৌ পাওয়া হবে তার? ছোঁয়ার হাত থেমে যায়। অনেক ভেবে উত্তরের ঘরে ভেসে উঠে শুধুই শূন্য নামক অঙ্ক। মাথার উপর তপ্ত সূর্য, শহর জুড়ে তার দগদগে তেজ। ছাদের তপ্ত পাটাতনে পা রাখা ভার, ক্ষণিকেই যেন ত্বক ঝলসে যাওয়ার ভয়। ছাদ ঘরের টিনে ঢাকা চালে আর গাছের পাতায় দাউ দাউ করে জ্বলছে তীব্র রোদের আগুন। এমনই উত্তপ্ত দুপুরে ছাদের দড়িতে কাপড় মেলছে এক রমণী। পরনে তার আধভেজা পাতলা শাড়ি, হাতে মোটা স্বর্ণের বালা। রোদের তাপে লাল হয়ে ওঠা ফর্সা নাকে জলজল করতে থাকা ছোট্ট নাকফুল। কপালে তার ঘামের নহর। বালতি ভর্তি কাপড়ের বেশ খানিকটা ফেলে রেখে পায়ের দিকে তাকালো নীরা। উত্তপ্ত পাটাতনের তপ্ততা থেকে বাঁচতে পা উঁচু করে বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ালো। হাত দিয়ে আড়াল করলো চোখ। পর মুহূর্তেই কিছুটা স্বস্তির জন্য ছাদের ডান পাশে থাকা বিশাল আম গাছের ছায়ায় দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সে। একটু বিশ্রাম নেওয়া যাক। কিন্তু চোখ তুলে তাকাতেই থমকে গেল নজর। আম গাছের ছায়ায় উল্টো দিক ফিরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে চোখের পলকে চিনে ফেলল নীরা। টি শার্টের কলারটা পেছনের দিকে ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছে অন্তু। পরনে ছাই রঙা থ্রি কোয়ার্টার প্যান্ট আর চটি জুতা। এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে ফোন। অন্তুর হাতে জ্বলন্ত সিগারেট দেখেই চটে গেল নীরা। কয়েক সেকেন্ড ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থেকে উল্টো ঘুরে কাপড় মেলায় মন দিল। বালতিটা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে গিয়ে ইচ্ছে করে অতিরিক্ত শব্দ করলো। অন্তু ঘাড় ফিরিয়ে এক পলক তাকে আবারও নিজের কাজে মন দিল। তপ্ত রোদের মতোই শাড়ি পরিহিতা উত্তপ্ত নীরাকে দেখেও যেন দেখল না সে। নীরার রাগটা যেন থেতিয়ে গেল। কাপড় মেলতে মেলতেই রাগ ভুলে ভয়ানক মন খারাপ হয়ে গেল। যে মানুষ রাগকেই পাত্তা দেয় না, তাকে রাগ দেখে কি লাভ? নীরা দীর্ঘশ্বাস ফেলল। মস্তিষ্কে কড়া নাড়ল উত্তরহীন কিছু প্রশ্ন। কিন্তু কেন এত সিগারেট খায় আজকাল? আগে তো খেত না। নীরাকে কি সে একদমই মেনে নিতে পারছে না, নাকি শাশুড়ি মায়ের কথাই সত্যি? অন্তু কি বাইরে কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে? ভাবনাগুলো নিজের কাছে কেমন বিদ্ঘুটে শোনায় নীরার। শেষ কাপড়টা মেলতে মেলতে নিজেকে শাসায়। ছি, কি বিশ্রী চিন্তা। বালতি নিয়ে নিচে নামার সময় পেছনে ফিরে একটিবার তাকালো নীরা। অথচ বুঝতেই পারল না পাশের বিল্ডিং এর জানালার গ্লাসে অত্যন্ত মনোযোগী দর্শক হয়ে তাকেই দেখছিল অন্তু। পাতলা শাড়িতে স্পষ্ট হয়ে ওঠা নারী সুলভ বাঁক, কাপড় মেলতে গিয়ে উন্মুক্ত হয়ে যাওয়া মেয়েধীন কোমর, ঘামে ভেজা মুখশ্রীতে আবেদনময়ী ঠোঁট। বেশ কিছুক্ষণ হলো ছাদ থেকে নেমে এসেছে অন্তু। মন মেজাজ তিরিক্ষি। নীরার সারি সারি ঢংটা একদম পছন্দ হচ্ছে না তার। বাসায় কি সালোয়ার কামিজ নেই? সারা বাড়ি সর্বক্ষণ শাড়ি পরে টুটি করে ঘুরতে হবে কেন? আর যদিও বা পরে, তাতে ন্যূনতম সাবধানতার বালাই বা থাকবে না কেন? একটা মেয়ে কতটা কেয়ারলেস হলে আধা ভেজা পাতলা শাড়ি পরে ছাদে উঠে যেতে পারে, তাই ভেবে পাচ্ছে না অন্তু। আশেপাশে এতগুলো বিল্ডিং, প্রত্যেকটাতে থাই গ্লাসের ব্যবস্থা। নিজের ঘরে বসেও পাশের ছাদের রমণীকে দেখার সুবর্ণ সুযোগ। নীরাকে ওই অবস্থায় অন্য কেউ হয়তো দেখেছে। কথাটা ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে অন্তুর। নীরাকে ঠাটিয়ে দুটো চড় লাগাতে ইচ্ছা করছে। অন্তু হাতের ফোন কিছুটা দূরে ছুঁড়ে ফেলে বালিশে ঠ্যাস দিয়ে বসলো। কপালে ডান হাত রেখে চোখ বন্ধ করলো। ঠিক সেই সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো নীরা। দরজার শব্দে হাত সরিয়ে চোখ খুলল অন্তু। ওয়াশরুমের দরজার দিকে তাকাতেই ভ্রু কুঁচকে এলো। বিগড়ে থাকা মেজাজটা এবার চূড়ান্ত বিগড়ে গেল। নীরার গায়ে আবারও পাতলা শাড়ি। গোসল সেরে বেরিয়ে অন্তুর শীতল চাহনির খপ্পরে পড়ে কিছুটা ভরকে গেল নীরা। কিছু বুঝতে না পেরে ভীত চোখে চেয়ে রইল। অন্তু কিছু বলল না। আগের মতোই কপালে হাত রেখে চোখ বন্ধ করলো। ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ভিতরে আসতেই অয়নের নাম ধরে তারস্বরে ডেকে উঠল অন্তু। অন্তুর হঠাৎ চিৎকার চমকে উঠল অন্তুর হঠাৎ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।